আচ্ছা, এখন আমি অনুরোধ করছি বোটানি বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের নাফিসাকে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম, আমি নাফিসা শারমিলি বোটানি ডিপার্টমেন্ট থেকে। এই যে হচ্ছে রিসেন্ট যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে এবং ধর্ষণের ঘটনাগুলো আমাদের সামনে আসছে, আমার একটা মতামত আছে এই ব্যাপারে। যেমন এই ধর্ষণের প্রথমেই আমাদের হচ্ছে ব্যাপারটা যে খেয়াল করতে হবে ব্যাড টাচ জিনিসটা। যে কোনো ভিড় বা একটু জনসংখ্যাপূর্ণ জায়গায় হচ্ছে আমাদের মেয়েদেরকে অনেক সময় ব্যাড টাচ করা হয়। একটা ধর্ষকের আমি মনে করি যে এটাই হচ্ছে প্রথম স্টেপ। ওরা এখান থেকেই সাহসটা গেইন করে যে হচ্ছে একটা মেয়েকে টাচ করলাম কিন্তু কোনো সমাধান এখানে কোনো সমস্যা হয়নি তাদের। এখান থেকে তারা হচ্ছে বড় কোনো স্টেপে যাওয়ার একটা ওদের মনোবল চলে আসে, যেখানে আমার এটাই হচ্ছে মতামত যে হচ্ছে এখানে যদি আমরা কিছু করতে পারি, এক্ষেত্রে যে যারা ব্যাড টাচ করে তাদের যদি কোনো ব্যবস্থা নিতে পারি, তাহলে এখানে হচ্ছে আমার মনে হয় যে ধর্ষকরাও হয়তো ভয় পাবে বড় কোনো স্টেপ নিতে। আর হচ্ছে যদি ছোট বাচ্চাদের ছোটবেলা থেকেই আমরা হচ্ছে ব্যাড টাচ নিয়ে আইডিয়া দিতে থাকি, তাহলে তারা অবশ্যই হচ্ছে এই ব্যাপারে সচেতন হবে এবং ওদের ভয়েস রেইজ করবে। তো ধন্যবাদ, আমি এটুকুই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আপনারা দেখছেন পিছনে একটা র্যালি যাচ্ছে, তারা প্রতিবাদ করছে এই ধর্ষণ এবং নারী নির্যাতন এর সবের বিরুদ্ধে। আমরা তাদের সাথে সংহতি জানাই। এভাবে সারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা এই যে অংশগ্রহণ করছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং আমরা আশা করছি যে সামনের দিনে আমরা শিক্ষক শিক্ষার্থী একসাথে মিলে এই ধর্ষণের যে সংস্কৃতি তৈরি হয়েছে, নারীর প্রতি অমর্যাদার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এগুলোকে নির্মূল করতে পারবো। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে কিছু বলবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা পিছনে যে প্রোটেস্টটা দেখছেন, এটা আমার ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা করছে। আজকে ওদের মিড টার্ম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারা এই ঘটনার প্রতিবাদে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মিড টার্মে বসবে না। আচ্ছা, আমরা তো জানি যে চারিদিকে কি ঘটছে কি হচ্ছে। আমি কথা বলতে চাই যে প্রশাসন বা সরকার এটা নিয়ে কি করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদেরকে এইরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে, এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী হ্যারাস করলেন, সে কিন্তু প্রথমে প্রক্টরের অফিসে এসেছিল। এটা প্রক্টরের উচিত ছিল ডিল করা, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল বলে একটা আলাদা সেল আছে, কিন্তু উনি দায়িত্বটা না নিয়ে উনি থানায় পাঠিয়ে দিলেন। তো ওনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি কেন এটা করলেন। বাট এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। যখন কোনো একটা পোস্টে পাওয়ারফুল পোস্টে, আমার মিশে যায়, ইংরেজি শিক্ষক হিসাবে ইংরেজি চলে আসে, পাওয়ারফুল পোস্টে যখন রাজনৈতিক বিবেচনায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তখন কিন্তু এরকমই হওয়ার কথা। আপনারা কাদেরকে কোন পদে বসাচ্ছেন, সরকার কাদেরকে বসাচ্ছে, আপনারা কি এটা নিয়ে ভাবেন? আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা না ভাবলে এটা নিয়ে ভাবেন। দ্বিতীয়ত হলো যে আজকে সকালে আমি দেখলাম ডিএমপির কমিশনার বলেছেন যে আইন হাতে তুলে নিলে সেটা সহ্য করা হবে না। আমরাও আইন হাতে তুলে নিতে চাই না। যদি আইনের শাসন এ দেশে থাকে, আপনারা আমাদেরকে বাধ্য করলে আমরা কি করব? আমাদের পিঠ তো দেয়ালে থেকে যাচ্ছে। আপনারা আপনাদের কাজ করেন, আমরাও লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আমরা রাস্তায় নামবো না, আমরা লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় নামতে চাই না। আমাদের বড় পদগুলিতে যারা আছেন, নারী বিচারক, নারী উপদেষ্টারা, ওনারা কোথায়? আপনারা কিন্তু শতপ্রণোদিত হয়ে কেস করতে পারেন, আমাদের নারী বিচারকরা, নারী আইনজীবীরা এটা করতে পারেন, কিন্তু কজন করছেন?
আর নারী উপদেষ্টারা ওনারা কি আদৌ আছেন? দেশে কি ঘটছে ওনারা কি সেটার ব্যাপারে সচেতন? কারণ ওনারাও তো এই ব্যাপারে এগিয়ে আসতে পারেন। ওনারা যে সরকারের অংশ, সেই সরকারকে ওনারা প্রেশার ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখছি না। আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অনেকে এখন। আমি গত 4 মাস থেকে প্রথমে ওনার পদত্যাগ চেয়েছি, তারপরে আমি ওনার পদচ্যুতি চেয়েছি। পদত্যাগটা একটা সম্মানজনক এক্সিট, কিন্তু উনি সম্মান পাওয়ার মতো কোনো কাজ করেননি, করছেনও না। আমি সোশ্যাল মিডিয়াতে এটা বারে বারে লিখছি, আমি ওনার পদচ্যুতি চাই। এবং আইন উপদেষ্টা, ওনার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওনারা দুজন কি করছেন? আমরা একটা জবাবদিহিমূলক সরকার কেন পাচ্ছি না? আমি একা আওয়াজ তুলছি, একা আওয়াজ শোনা যায় না। আপনারাও আমার সাথে আওয়াজ তুলুন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। এবং আমরা ফাঁসি বলবো না, ধর্ষকের ফাঁসি চাই, আমরা বলবো সর্বোচ্চ শাস্তি চাই। সেটা ফাঁসি হবে না জনসমক্ষে অন্য কিছু করা হবে সেটা পরে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু আমার সরকার যদি সেটা এশিওর করতে না পারে, তাহলে আমাদের উন্নতি হলো কোথায়? তাহলে স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি পেয়ে আমরা কোন দিকে এগুলাম? যে দেশ নারীর সম্মানের প্রোটেকশন দিতে পারে না, সেই দেশ কি আমার দেশ? আমি কি এরকম দেশ চাই? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। ধন্যবাদ। আচ্ছা, এ পর্যায়ে আমি অনুরোধ করছি সেলিম রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষক, আপনি একটু যদি কিছু বলেন। জি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক, আমার সাথে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানও আছেন। আমরা এখানে এসেছি সংহতি জানাতে, কিন্তু সংহতি শুধুমাত্র এখানে উপস্থিত থেকেই তো সংহতির বিষয় না। এটা হচ্ছে একটা দীর্ঘ সংগ্রাম, যে অতীতেও এরকম ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর আসলে সেরকম কোনো প্রতিকার পাইনি আমরা। আগের সরকারের সময় আমরা দেখেছি, তার আগের সরকারের সময় আমরা দেখেছি। আর প্রতিকার না পাওয়ার যে সংস্কৃতি এবং যে চর্চা, সেটারই ধারাবাহিকতা আমরা দেখছি। জুলাই অগাস্টে আন্দোলনের যে চেতনা, সেই চেতনা কিন্তু কোনোভাবেই একটা ধর্মীয় ধর্মান্ধ সামাজিকভাবে গোড়ামি গোষ্ঠীকে পুনর্বাসনের চেতনা নয়। এটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। যারা বিভিন্ন জায়গায় গর্ত থেকে বেরোচ্ছেন, তাদেরকে কিন্তু এই জায়গাটা বুঝতে হবে যে এটা কোনোভাবেই জুলাই অগাস্টে আমরা যারা রাস্তায় নেমে এসেছিলাম, আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যারা নেমে এসেছিল, তারা কিন্তু এই ধরনের অপশক্তিকে পুনর্বাসনের জন্য নামেনি। আমাদের যে প্রচেষ্টা, যেটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা পরবর্তী যে কোনো সরকারের তুলনায় ভিন্ন কিছু করবেন, সেটি তো আপনাদের চাওয়া। সেই জায়গায় তো আমরা খুব বেশি পার্থক্য দেখছি না। যখন নারী নির্যাতনের ব্যাপার হচ্ছে, যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা, সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং সেই জায়গায় আমরা প্রতিকার চাই, এবং সেই জায়গায় আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তার সাথে আমি পুরোপুরি একমত। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আমার দাবি যে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, পূর্বের অনেক প্রশাসন আমরা দেখেছি, তাদের মতোই কি আপনারা একইভাবে হাঁটবেন? আপনাদেরকে ভিন্ন কিছু করার নেই? এই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে যে ঘটনাটা হলো, আপনারা ভিন্ন কিছু করতে পারতেন। এখনো সময় আছে। আমার কাছে মনে হয় এই চর্চা পরিবর্তন হওয়া দরকার। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এ পর্যায়ে আমি অনুরোধ করছি ফেরদৌসারা রুমিকে। ফেরদৌসারা রুমি দীর্ঘদিন ধরে নারী আন্দোলনের সাথে যুক্ত এবং একজন কবি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে আমার একটা ব্যক্তিগত প্রতিবাদ দিয়ে বলি যে গতকাল আমি দুটো অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম, সরকারি অনুষ্ঠানের দাওয়াত পেয়েছিলাম এবং অন্য একটা বেসরকারি অনুষ্ঠানে, কিন্তু হয়নি যে আমরা যেই পরিস্থিতির মধ্যে এবং অন্যান্য নিপীড়নগুলো দেখছি, যৌন নিপীড়ন সহ, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদিও খুবই ক্ষুদ্র মানুষ, তারপরে মনে হয়েছে যে আমি
আমি এই অনুষ্ঠানটা না যাই, যদিও প্রথম থেকে অনেক ভেবে রেখেছিলাম যে যাব। কেন বলছি, কারণ জুলাইয়ের পরে মনে হয়েছিল যে নারী দিবস উদযাপনটি আমাদের জন্য অনেক বেশি উচ্ছল উচ্ছ্বাস নিয়ে করার, কারণ এই জুলাইয়ের আন্দোলনে নারীদের ভূমিকা আমরা সবাই দেখেছি, নতুন করে বলারও দরকার নেই। হ্যাঁ, তো তারপরেও আমাদের উল্টা জিনিসটা হয়েছে যে আমি কালকে সারাদিন ভেবেও আমার মনে এতটুকু আনন্দ আনতে পারিনি। সারাদিন আমরা তাকিয়েছিলাম 8 বছরের আসিয়ার দিকে, যে কি আসছে আপডেটগুলো দেখার চেষ্টা করছিলাম। তো তারপর বিকালের দিকে আমি দেখলাম একটা মোহাম্মদপুর অ্যালায়েন্সের একটি প্রতিবাদ সভা, আমি সেখানে যাওয়াটাই যুক্তিযুক্ত মনে করলাম, কারণ আমাদের আসলে রাস্তার আন্দোলনটি শেষ হয়নি এবং এটা শেষ হচ্ছে না। এটা শেষ হওয়ার জন্য আমাদের আসলে কি করণীয় আমরা কিন্তু জানি। আমাদের ভালো ভালো আইন আছে, কিন্তু সেই আইনের বাস্তবায়ন, সেটার সেটার কার্যকারিতার ক্ষেত্রে কি দেখছি। একটি ধর্ষণের ঘটনা, এটা বিভিন্ন সময় গবেষণায় এসেছে 13 থেকে 15 বছর লাগে একটি ঘটনা শেষ হতে, এবং তারপরে দেখা যায় যে ধর্ষক তার বেকসুর খালাস অথবা কোনো না কোনোভাবে সে একটা। এছাড়া আরেকটা জিনিস আমাদের মধ্যে খুব ভালোভাবে দেখা যায় যে যার সাথে যে ধর্ষণ করেছে তার সাথে বিয়ে দেওয়ার প্রবণতা। কিন্তু আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আমি যদি বলি, যে আমি একজন ধর্ষণের শিকার একটি মেয়ের, এটা সারা বাংলাদেশে তখন আলোচিতও হয়েছিল, সেই মেয়েটিকে আমি দেখেছিলাম যে ওর 3, 4 মাস 5, 6 মাস হয়ে গেছে, সে কোনো পুরুষ মানুষকে দেখতে পারতো না। মানে পুরুষ মানুষ দেখলে তার মধ্যে ভয় কাজ করতো। ইভেন সে যখন একা থাকতো তার বাবাকেও সে ভয় পেত। সে শুধু মায়ের আঁচলের বাইরে, এবং বাইরে যে কেউ আসলেও সে ভয় পেত। এই যে ট্রমা, এই যে আসিয়ার ট্রমাটা, আসিয়া যদি বেঁচে যায়, আমরা জানি না আসিয়া আসলে তার পরের জীবনটি কেমন হবে। মানে তারপরও আমি তার অবশ্যই সে বেঁচে যাক, আমি তার জীবনই চাইবো। কিন্তু আমরা বলছি যে এই যে একের পর এক নারী হেনস্থা হচ্ছে, একের পর এক নিপীড়ন হচ্ছে, আমরা দেখলাম কি যে হেনস্থাকারী তাকে বীরের বেশে, বীরের গৌরবে বরণ করা হলো, কিন্তু একটা ঘটনায় এরকম এত বড় মব গিয়ে কি ওই মেয়েটার পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল? মানে এই প্রশ্নটা আমার সারাক্ষণই মনে হয় যে আমরা মানে একটা মেয়ে আসলে বুঝতে পারে, সে যেখানেই যায়, সে ঘরে হোক, বাইরে হোক, কর্মস্থলে হোক, রাস্তাঘাটে হোক, সকল জায়গায় কিভাবে তাদেরকে হেনস্থা করে। এত বিদ্বেষ কেন, এত নারী বিদ্বেষ কেন আমাদের দেশের ছেলেদের মনের মধ্যে? আমি এটার কোনো উত্তর খুঁজে পাই না। আমি জানি না তারা কি দিন শেষে নিজের ভেতরে প্রশ্নগুলো করেন কিনা, যে একটা মেয়ে যাওয়ার সময় তো কিছুই বলে না একটা ছেলেকে, না তার গায়ে হাত দেয়, না তার পোশাক নিয়ে কিছু বলে, না তার চলন বলন নিয়ে কিছু বলে, কোনো কিছু নিয়ে যখন কিছুই বলে না, তারপরেও কিভাবে সেই মেয়েটি শত্রু হয়ে যায়। অনলাইনে আমরা ন্যায্য কথা বলি, আমি গত এই ঘটনাগুলো থেকে যত ছোট বড় যে ধরনের স্ট্যাটাসই দিই না কেন, বা যে কোনো রিপোর্ট শেয়ার দিচ্ছি, সাথে সাথে হাহা করতেছে, আর যে এই যে আসছে হাতাঘাতা শাহবাগী নারীবাদী, এই যে আসছে টিপওয়ালি নারীবাদী। এই ধরনের যে বুলির শিকার হচ্ছে আমরা, এটার প্রতিকার কোথায়, কে দিবে, কোন সমাজ দিবে? আমি জানি না। আমরা তো, এবং আমি দেখছি যে তারা কিন্তু ওই রকম না যে তাদের লেখাপড়া নেই, তারাও কিন্তু তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয় লেভেলের স্কুল কলেজ এইরকম পড়াশোনার মধ্যে আছেন সেই মানুষগুলো, এবং দেশের বাইরেও পড়াশোনা করছেন। আমি তাড়াতাড়ি তাদের প্রোফাইলে যেয়েও দেখি। তাহলে এই যে তাদের ভেতরের যে এই বিদ্বেষ বা তাদের মনোজগতের যে এই বিকৃত রূপ, এই বিকৃত রূপ থেকে যদি আমরা তাদেরকে বের করতে না পারি, আর তারা যদি নিজেরা এটা নিয়ে না ভাবেন, আমি জানি না, আমি এই ধরনের কথা বলতেও চাই না যে তার ঘরে কি মা বোন নাই, ব্যাপারটা তা না। তো প্রতিটা মানুষই মানুষ, প্রতিটা মানুষ তার মর্যাদা পাওয়ার অধিকার রাখে। সেই মর্যাদার পূর্ণ জীবনের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল না হই, আমরা আসলে কখনো কোনো কিছু থেকে মুক্তি পাবো না। ধন্যবাদ। আচ্ছা, আজকের আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। আমি সাইদুল হক নিশানকে দুটি কথা বলবার জন্য এখানে আসতে বলছি। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আজকে যে ধর্ষণ বিরোধী যে সমাবেশ করছেন, আমরা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, আমাদের সংগঠন এবং আমাদের জোট, গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে আমরা বিপ্লবী অভিবাদন জানাই। আমরা শুধু একটা কথা বলতে চাই, এখানে বেশি কথা বলার সুযোগ নাই। আজকে আসিয়া একটা শুধু নাম
বাংলাদেশে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা ফেসবুক স্ক্রলিং করি, অন্তত 8টি ঘটনা আমার চোখের সামনে আসে 40 মিনিটের মধ্যে, এবং এটা অহরহর ঘটনাগুলো ঘটছে। আমরা বলতে চাই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে প্রত্যেকের যে দায়িত্বহীনতা, তার জন্য তাদের অবশ্যই পদচ্যুতি করার ব্যাপার যে ম্যাম মেনশন করেছে। আমরা বলতে চাই, আমরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সে ব্যর্থ হয়, অথচ যে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় মামলা করলো, ওই মামলা তুলে নেওয়ার জন্য ওই মবের পক্ষে অবস্থান নিয়ে এই বদমাশ প্রক্টর তার অবস্থান নিয়েছে, ছাত্রদের নিয়ে তার কোনো ধরনের মাথা ব্যথা নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই প্রক্টরদের সারা বাংলাদেশের একটা গ্রুপ আছে। এই প্রক্টররা সারা বাংলা, ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রক্টর নারীকে নিয়ে যে উল্টাপাল্টা কথা লিখছে, সেই প্রক্টরকেই বহন করে বেড়াচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই প্রক্টর। এরা সবাই একই নেটওয়ার্কের সদস্য, ফলে এই নেটওয়ার্কটাকে ভেঙে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এটার নাম বিশ্ববিদ্যালয় প্রক্টর নেটওয়ার্ক এবং এটার নিজস্ব একটা যোগাযোগ ব্যবস্থা আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই জায়গায় বলতে চাই, আমাদের যে আন্দোলন চলছে, আমাদের সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, আমরা এই আন্দোলনের অংশীজন। আমরা আমাদের সংগঠন থেকে আমরা যেটা বলতে চাই, আমরা এর আগেই ঘোষণা দিয়েছি, আমরা যারা ছাত্রদের নিয়ে কাজ করি, মানুষকে নিয়ে লড়াই আন্দোলন সংগ্রাম করি, তাদের মধ্যে এই বিচারহীনতার যে সংস্কৃতি সেটা যেন না আসে, আমরা আমাদের সংগঠনের মধ্যে আমরা সেই চর্চাটা করতে চাই। আমরা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অভ্যন্তরে আমরা আমাদের সংগঠনে আগামী অল্প কিছুদিনের মধ্যে নিপীড়ন বিরোধী যে সেল সেটা ঘোষণা করব এবং আপনাদের সামনে আমরা তুলে ধরবো একটা রূপরেখা, কিভাবে একটা ঘটনা একজন নারী শিক্ষার্থী একটা সংগঠনের মধ্যে এসে কিভাবে নিরাপদে সে সংগঠন করতে পারে এবং সেটা বাংলাদেশের মানুষের কাছে একটা দৃষ্টান্ত যেন স্থাপন করতে পারে, সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি বোটানি বিভাগের কিশোর সিথিকে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কিশোর জাহান, বোটানি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি যেটা বলতে চাই যে আমাদের যে ধারণা নারী পুরুষ, সর্বপ্রথম হচ্ছে মানুষ। আমাদের এই বাংলাদেশে মানুষের মর্যাদা, এই জিনিসটা আমরা আসলে ভুলে গেছি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে দুর্বল, ঠিক আছে, দুর্বল যে তাকে আমরা আঘাত করব, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে দুর্বলকে আঘাত করা হচ্ছে, সে নারী পুরুষ নির্বিশেষে। আর এখানে আমরা আজকে সমবেত হয়েছি নারীর বিরুদ্ধে যে সহিংসতা তার প্রতিবাদ করার জন্য। এক্ষেত্রে আমি এখানে অনেকেই যা বলছেন তার সাথে আমি একমত। আর একটা বিষয় আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে আমরা জুলাই অভ্যুত্থান বা আমাদের যতগুলো রাজনৈতিক মুভমেন্ট হয়েছে সবকিছু কিন্তু সাম্যর জন্য, মানবতাবাদ প্রতিষ্ঠার জন্য। প্রতিবারই আমরা সেখান থেকে সরে গিয়েছি। এবং এই যে আমরা যে বলি আমরা শিক্ষিত জনগণ বা অশিক্ষিত জনগণ বা যেটাই বলি, আমার কেন জানি ধারণা যে আমরা কোনো জেনারেশন তৈরি করতে পারিনি। সভ্য শিক্ষিত বলাটা এখন আসলে কষ্টদায়ক, শিক্ষিত বললে যে সভ্য হবে তা না। আমরা আসলে কোনো সভ্য মনুষ্য জাতি তৈরি করতে পারিনি আমাদের এই বাংলাদেশের ইতিহাসে। এটা আমাদের ব্যর্থতা। আমি বারবারই বলছি, আমরা ইউনিভার্সিটি টিচার হয়ে আমরাও কিন্তু প্রতিনিয়ত, তাই না, আমাদের এখানে যে জৈব নিপুণের সেল আছে, তার মানে আমাদের এখানে ঘটনাগুলো ঘটে, ঠিক আছে, সর্বোচ্চ বিদ্যাপীঠেও ঘটে। সুতরাং এইখানে আমরা 50 বছর যদি আমাদের ইতিহাস ধরি, তার পিছনে যদি যাই 100 বছর 150 বছর, আমরা আসলে কোন রকম কোন জেনারেশন গড়তে পারি নাই যারা চিন্তা করবে যে আমরা মানুষ। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সুতরাং আমি আসলে খুব কষ্ট নিয়ে বলছি, জুলাই আগস্টে ছিলাম, সেই সময়ের আন্দোলনে আমার জীবনে প্রথম আন্দোলন, আমি কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি আমার 41 বছরের জীবনে। কিন্তু আমি সেটা বলতে চাই যে আমরা কেন যদি ভুলে যাই যে এখানে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা শিক্ষা, যারা হচ্ছে গিয়ে আমাদের মতো প্রিভিলেজ না। সুতরাং আমি এই কথাটা বলে শেষ করব যে একটা সংস্কৃতি তৈরি করতে, জেনারেশন তৈরি করতে আমাদের আরো 50 বছর 100 বছর লেগে যাবে। কিন্তু 50-100 বছর কি আমরা এরকম মার খেতে থাকবো? তা না। তার জন্য আমাদের কি করতে হবে? আশু পদক্ষেপ হচ্ছে শাস্তির বিধান। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমরা পুলিশকে ভয় পাই না, ভয় পাই না। কাকে ভয় পাই?
আর্মিদের ভয় পাই, র্যাবকে ভয় পাই। কেন? কারণ ধরে সেখানে একদম শাস্তি দেওয়া হয়, ক্রস ফায়ার করা হয়। সুতরাং আমি যারা ধর্ষণ করে, যারা নারী নির্যাতন করে, তাদের বিরুদ্ধে আমি বলবো এরকম একটি গঠন করা হোক বা এরকম কোন আইন করা হোক চাক্ষুষ এবং দৃষ্টান্তমূলক, সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হবে। এবং যে শাস্তিটা আসলে ভয় সৃষ্টি করবে, যারা কোনোভাবে কোন রকম এরকম চিন্তা করবে, চিন্তা আসতেই পারে, আমি ফেরেশতা না, আমার বছর খারাপ চিন্তা আসে, আমি অস্বীকার করবো না, ঠিক আছে, কিন্তু চিন্তাটা আসা মাত্র যেন আমি সেই চিত্রটা দেখতে পারি যে আমাকে সবার সামনে কি করা হবে, কিভাবে আমাকে শাস্তি দেওয়া হবে। যদি সেভাবে আপনারা যেভাবে আপনারা করেন, তাকে ক্রস ফায়ার দেন, তাকে যেভাবে হোক যেটা করুন। আচ্ছা, এটা আমি মবের কথা বলছি না, সরি, কিন্তু আমি চাচ্ছি যে হয়তো আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কিন্তু আমি যেটা চাই যে শাস্তি দেওয়া হোক, দ্রুত দেওয়া হোক, কারণ আগেও কোনো শাস্তি হয় নাই, এখনো কি হবে জানি না। শুধু একটু ভয় দেখানো হোক, ভয়ে মনে হয় একটু কিছু কাজ হবে। কারণ যারা অন্যায়কারী তাদেরকে আপনি ভালো কথা বলে আনতে পারবেন না পথে, কিছু ভয় দেখাতেই হবে, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ কিশোর স্মৃতিকে। এরপর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন, উনি একটু কথা বলবেন। ধন্যবাদ মোশাহিদা আপা। যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিকবৃন্দ, ছাত্র, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে সবাইকে শুভেচ্ছা। এর আগে যারা বলে গেছেন, আমি তার সাথে সংগতি আমি খুব দ্রুত কয়েকটা বিষয় একটু বলবো। যে আমরা কিন্তু এই আন্দোলনের 5ই আগস্টের পর থেকেই যদি মনে করি, বেশ কয়েকটি ঘটনা, যে ঘটনাগুলোর ধারাবাহিকতায় আজকে এই প্রতিবাদ সমাবেশে আমরা দাঁড়িয়েছি। একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সব মিলিয়ে আমরা দেখেছি আন্দোলনের সামনে থাকা যে বিশাল একটা নারী গোষ্ঠী ছিল, তাদেরকে আন্দোলনের পরে আস্তে আস্তে মাইনাস করে দেওয়ার একটা বিষয়। এটা মানে দায়িত্বে যারা আছে তাদের মধ্যে থেকে এসেছে। বলা হয়েছে যে তারা সামনে থাকলে তাদেরকে হ্যারাস করা হবে। কেন? আপনাদের দায়িত্ব কিন্তু এই হ্যারাসমেন্টটা প্রিভেন্ট করা। তারা এই হ্যারাসমেন্টের ভয় তাদেরকে লুকিয়ে রাখতে হবে, সামনে আনা যাবে না, এটা আমি প্রতিবাদ করছি। আমরা দ্বিতীয়, এরপরে আরো ধারাবাহিকতা আরো যেগুলো দেখেছি, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা অপরাধের শিকার, ভিকটিম, তাদেরকে দায়ী করার জন্য তাদের উপরে দোষ আরোপ করার চেষ্টা। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হলে ঘটে গেছে, সেখানে যুক্তিসঙ্গত কারণেই নারীরা এই রাতের বেলা হলে আক্রমণের প্রতিবাদ করেছিল, কিন্তু আমরা দেখেছি যে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ওই নারীরাই দোষ করেছে, 9 জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা এটা প্রতিবাদ করেছি। আমরা দেখেছি লালমাটিয়ার যে ঘটনা, সেখানেও দুজন নারীকে হেনস্থা করা হয়েছে, কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে মুরব্বী মানুষ বলতেই পারে তারা কেন চা ছুঁড়ে মারলো বা চায়ের কাপ ছুঁড়ে মারলো। আরে আপনারা গালি দিবেন আর সে প্রতিবাদ করতে পারবে না, এটা কোনো কথা হলো না। এরপরে আমরা দেখেছি এই যে গত কয়েকদিন আগের ঘটনা, যেখানে আমরা দেখলাম যে যিনি একজন চিহ্নিত এবং স্বীকৃত, সে নিজে স্বীকার করেছে তার দোষ, তাকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য যে একটা উন্মাদনা, এবং পরবর্তীতে দেখেছি তার গলায় ফুলের মালা দিয়ে, মানে ধর্মীয় একটা, মনে হচ্ছে যে ধর্মটাকে এটা সাপোর্ট করছে, ধর্ম এটা সাপোর্ট করে না। বিজ্ঞ যারা আলেম আছে তারা কিন্তু বলেছেন এই তিনি যা করেছেন পরিষ্কারভাবে অন্যায়, সেটা দেশের আইনে, ইসলামী আইনে, দুটো। কিন্তু আমরা দেখেছি তাকে হিরো বানানোর চেষ্টা, এবং যে ভিকটিম তার উপরে নানাভাবে দোষারোপ, সে খারাপ, সে কথা শুনে নেই, তাকে ভালো কথা বলে। এই যে ন্যারেটিভ, এই যে নারীদের নিরাপত্তা সংকট তৈরি করা, আমরা এটা জানি কেন হচ্ছে, এই ন্যারেটিভটা কেন এস্টাবলিশ হচ্ছে। বিকজ যত বেশি নারীরা নিরাপত্তা হুমকি ভয় থাকবে, তারা তাদের স্পেসটা সংকুচিত হবে, তারা বাইরে আসবে না। এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার একটাই বড় উদ্দেশ্য, যে নারীদেরকে তাদের আবদ্ধ করে রাখতে, তারা সামনে আসতে পারবে না, তারা শুধু আজ্ঞাবহ হয়ে থাকবে। এটা আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করছি। এই ন্যারেটিভ কোনো মতে এস্টাবলিশ করা যাবে না। আরেকটা বিষয় একটু বলি, আমরা দেখেছি এই যে ঘটনাগুলো ঘটছে, আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিষয়টাও আনবো। আমরা দেখেছি কিছুদিন আগে কথা নাই বার্তা নেই, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে। কেন?
তারা বলেছে এটা মানে কিছু খোঁড়া যুক্তি দিয়েছে। এটাও কিন্তু অবমাননা, নারীকে অবজ্ঞা করার যে প্রচেষ্টা তারই একটা এবং সব ক্ষেত্রেই তাদের একটা সংঘবদ্ধ গোষ্ঠী এটাকে পরিচালিত করছে, মানে বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার চেষ্টা যে উইমেন আর নট ইম্পর্টেন্ট, তারা তখনই ইম্পর্টেন্ট যখন আমাদের কথা শুনবে। আমরা এটা প্রতিবাদ করছি। আর সব শেষে যেটা আমি বলবো যে আমাদের যারা মানে এই যে আগামীতে যে নির্বাচন হবে, এই যে নির্বাচন হবে, কবে হবে, কি হবে না হবে, অনেকগুলো দল প্রস্তুত হয়ে আছে তারা নির্বাচন করবে। আমরা সেই দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট তাদের এই বিষয়গুলোতে কি অবস্থান সেটা জানতে চাই। যেটা বিএনপি বলেন, জামাত শিবির বলেন, যেটা জাতীয় নাগরিক পার্টি নতুন যে সংগঠন, তাদের কাছ থেকেও জানতে চাই আপনারা এই ইস্যুগুলোতে আপনাদের দৃষ্টিভঙ্গি কি, আপনাদের পজিশন কি, আদিবাসী ইস্যুতে আপনাদের পজিশন কি, নারীরা যে নির্যাতন যেটা হচ্ছে, এই যে লালমাটিয়া ঘটনা বা এটাকে যে ভুল ন্যারেটিভ এস্টাবলিশ করা হচ্ছে, এটার বিপক্ষে আপনাদের অবস্থান কি। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার না করলে আমরা কিন্তু আপনাদেরকে সন্দেহের চোখে সবসময় দেখতে থাকবো। আর সবশেষে আমার যেটা মনে হচ্ছে যে মানে এটা অন্যভাবে নেওয়ার দরকার নেই। গ্রামে হয় না যে গোয়াল থেকে গরু যদি ছুটে যায়, রাগী গরু, সবাই ব্যস্ত হয়ে যায়, হ্যাঁ সবাই ব্যস্ত হয়ে যায়, ও গরু সবাইকে গুতা দিতে থাকে, কে সামাল দিবে? আর রাখাল সে বাঁশি বাজাতে। আমাদের রাখাল উপদেষ্টা উনি কি খালি বাঁশি বাজাবেন আর গরু এরকম বের হয়ে খালি গুতা দিয়ে বেড়াবে? এটা প্রতিবাদ করতে হবে। আমরা দেখেছি গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা হল থেকে বের হয়ে প্রতিবাদ করেছে। রাখাল উপদেষ্টা আপনি যদি ডান্ডা হাতে নিয়ে গরু সামাল না দিতে পারেন, এই মেয়েরা কিন্তু সামাল দিবে, তারা কিন্তু রেস্ট। কিন্তু আমরা এই দৃশ্য দেখতে চাই না, আমরা মব তৈরি করতে চাই না, আমরা চাই সরকারি যথাযথ দায়িত্ব নেবে। এটুকু বলেই আমি শেষ করছি। ধন্যবাদ।